প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আরও একটা নতুন কেস, শুধু নতুন কেস নয় এবং নতুন কেসের ফলো আপ সহ আমি দেখাবো। যারা আমার ইউটিউবার ফলোয়ার আছেন, যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন, যারা হোমিওপ্যাথিক নতুন প্র্যাকটিশনার, হোমিওপ্যাথির ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকগণ এবং জনসাধারণেরকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য আমি এই ভিডিওটা ফলো আপ সহ দিতে চলেছি। জনগণকে সবাইকে শেখাতে চলেছি হোমিওপ্যাথির চিকিৎসায় কতটা সুফল আশা করা যায়, সুফল লাভ হয় এবং অ্যালোপ্যাথি যে কতটা ভ্রান্ত চিকিৎসা, অ্যালোপ্যাথি যে চিকিৎসা করার পরে হোমিওপ্যাথি চিকিৎসা করলে কতটা লাভ হয়, কতদিনে লাভ হয়, কিভাবে লাভ হয়, সেই কেসটা আমি ডিটেলস আজকে দেখাবো। এই কেসটা একটি বয়স 13 মাস বয়স ছেলে, তার ওজন বাড়ছে না, ওয়েট লস। অ্যাকচুয়ালি ওয়েট লসটা দু রকমের হয়, যে আমার কি হঠাৎ ওজন কমে যাচ্ছে, বাচ্চার কি হঠাৎ ওজন কমে যাচ্ছে, একরকম ওজন ছিল তার থেকে ওজন কমে যাওয়া, বা সময়ের সঙ্গে সঙ্গে আনুপাতিক হারে ওজন না বাড়া, সেটাও একটা ওয়েট লসের হিসাবে ধরা হয়। মাইলস্টোন ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, বাচ্চা সময়ে ধীরে ধীরে সময়ের সঙ্গে বাচ্চা বাড়ছে, গ্রোথ হচ্ছে, কিন্তু ওজনটা সেই আনুপাতিক হারে বাড়ছে না। একটা চাইল্ড ডেভেলপমেন্টের একটা গ্রোথ চার্ট হয়, সেই গ্রোথ চার্ট অনুযায়ী যদি না বাড়ে সেটাকেও কিন্তু ওয়েট লস হিসাবে ধরা হয়। এবং দেখা গেল যে বাচ্চার ওজন কনস্ট্যান্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো বহু মাস ধরে, 7 মাস 8 মাস ধরে কি 1 বছর ধরে ওজন তার একই জায়গায় কনস্ট্যান্ট স্ট্যাগন্যান্ট হয়ে যায়, ওজন স্ট্যাগন্যান্ট হয়ে গেল, ওজন বাড়ছে না। এগুলোকে আমি আরেকটু ডিটেলসে আসি। অনেকগুলো কারণ হয়, এটাকে বলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা ম্যালনারিশড বা আন্ডার নিউট্রিশন, পিইএম, সংক্ষেপে পিইএম বলে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যারাসমাস আর একটা হচ্ছে কোয়াশিয়রকর। কোনোটায় ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, কোনোটা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, কোনোটার প্রোটিন ঘাটতি। আবার রিকেট হলেও ওজন বাড়ে না, রিকেটিক চাইল্ড বা র্যাকাইটিক চাইল্ড বলে, র্যাকাইটিক চাইল্ড হলে ওজন বাড়তে চায় না, চামড়া লুজ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, মুয়াক টেস্ট, MUAC, মুয়াক টেপে মিড আর্ম সার্কামফারেন্স দেখতে হয়। যে মায়েরা প্রায় এসে বলে আমার বাচ্চার ওজন বাড়ছে না, দুটো কমপ্লেন করে মেনলি, আমার বাচ্চার ওজন বাড়ছে না, আমার বাচ্চা খেতে চাইছে না, আমার বাচ্চার ওজন বাড়ছে না। মায়েদের মনে হয় বা গার্ডিয়ানদের মনে হয়, বাবা মাদের মনে হয় আমার সন্তান যদি একটু হৃষ্টপুষ্ট হয় তাহলে আমরা খুব খুশি হই, মোটাসোটা হবে আমার সন্তান, খাবে, দুধে ভাতে খাবে, বাচ্চার ওজন বাড়বে, বাচ্চা একটু ওবিস হবে, তবেই আমি খুব খুশি। তো সেই বাচ্চার ওজন বাড়ে না। এবারে আমাদের বললাম একটু আগে যে মুয়াক টেপে, MUAC মুয়াক টেপে আমাদের মিড আর্ম সার্কামফারেন্স, আর্মের ওখানটা দেখতে হবে, মেজারমেন্ট একটা আছে, ওখানে দেখতে হবে যে ওজন সত্যি গ্রোথ হচ্ছে কিনা, স্কিন টাইটনেস না লুজ আছে। এবং এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, স্যাম, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, অথবা ম্যাম, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। দুটো ক্লাসিফিকেশান আছে, দুটো ভাগে ভাগ করা যায়। তো যাই হোক, আমি কেসের ডিটেলসে আসি। এই আমি যখন শুরু করেছি 13/10/2025, তখন 13 মাস বয়স ছিল, 13/10/2025 বয়স ছিল 13 মাস। বাচ্চাটির ওজন 7.5 কিলো। 6.5 মাস ধরে কন্টিনিউয়াস, 6.5 মাস ধরে একই জায়গায় ওজন 7.5 কিলোতে ওজন আটকে আছে, ওজন সেখান থেকে বাড়ছে না আর। যথারীতি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যায়, আমি যদিও প্রেসক্রিপশানগুলো রাখার প্রয়োজন মনে করিনি,
তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে কি করে ডাক্তারবাবুরা? কিছু ভিটামিন ট্যাবলেট, ভিটামিন ক্যাপসুল আর হচ্ছে ক্যালসিয়াম আর D3, ভিটামিন D3 প্রেসক্রিপশন করে থাকেন। এইসব ছোট, ছোট ছেলেমেয়েদের ক্ষেত্রে যারা নিউবর্ন বা যারা গ্রোয়িং চিলড্রেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রেসক্রিপশন করে থাকে এবং মা-বাবারা গিয়ে বলে, "ডাক্তারবাবু আমাকে একটা ভিটামিন লিখে দিন। ভিটামিন লিখে দিন, আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চা বাড়ছে না, গ্রোথ হচ্ছে না।" যথারীতি তাই করেছে। কিন্তু করে হলোটা কি লাভ? লাভ কিছুই হয়নি। যথারীতি সেই একই। বাচ্চার ওজন একই জায়গায় দাঁড়িয়ে আছে 6.5 মাস ধরে, 7.5 কিলো। বাচ্চার ওজন তো বাড়ে না। অথচ দিনের পর দিন ভিটামিন ক্যাপসুল, ভিটামিন সিরাপ, ভিটামিন D3, ক্যালসিয়াম খাওয়ানো চলছে। তাহলে এবারে আমরা কেসের মধ্যে তাহলে আমাদের সমস্যাটা কোথায়? একটু আগেই বলেছিলাম প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন। তাহলে ম্যালনিউট্রিশন, নিউট্রিশনের ঘাটতি হচ্ছে। আদৌ কি আমরা যেটা খাচ্ছি, আমাকে দুটো জিনিস দেখতে হবে এখানে। আমরা যেটা খাচ্ছি বা সেটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিনস এগুলোর অভাব? শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এগুলোর অভাব? নাকি আমার শরীরের মধ্যে সংশ্লেষিত হচ্ছে না বা অ্যাসিমিলেশন হচ্ছে না? কোনটা? দুটো জিনিস দেখতে হবে। যে পেশেন্ট যে সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকে, এই জায়গাটা আমাকে দেখতে গেলে আমাকে অর্গাননের 6 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান যেভাবে বলে গেছেন, মহাত্মা হ্যানিম্যান যেভাবে বলে গেছেন, সেইভাবে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। সোশিও ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক্যাল জোন, যে জোনে যে এরিয়াতে বাস করে, সেই এরিয়াতে কি পুষ্টির অভাব, পুষ্টির ঘাটতি হচ্ছে? বা যে ধরনের খাদ্যাভ্যাস, যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেই খাবারের মধ্যে কি কোনো কারণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর অভাব আছে? নাকি খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে, আমার শরীর নিতে পারছে না? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় খাবারের মধ্যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এগুলোর কোনো অভাব হয় না। কিন্তু বডি আমার নিতে পারে না, অ্যাসিমিলেট করতে পারে না। অ্যাসিমিলেশন হয় না বডিতে, সংশ্লেষিত হয় না। বাচ্চার মা এসেই বলে, "আমার বাচ্চা তো দিব্যি খায় দায়, কিন্তু গায়ে লাগে না।" এটা যদিও গ্রামের ভাষা, খায় দায় দিব্যি, গায়ে লাগে না। এই ভাষা ল্যাঙ্গুয়েজটা আমাদের মেট্রিওমেটিকে, হোমিওপ্যাথিক মেট্রিওমেটিকাতে আছে লুজিং প্লেস হোয়াইল ইটিং ওয়েল। অনেকগুলো ওষুধ আছে, ন্যাট্রামিউর আছে, অ্যাব্রোটেনাম আছে, আরসাইড আছে, টিবাকুলিনাম আছে, অনেকগুলো ওষুধ আছে। খায় দায় বাচ্চা, কিন্তু গায়ে পুষ্টির অভাব। খাওয়ার অনুপাতে বাচ্চার ওজন নেই, বাচ্চার গ্রোথ নেই, বাচ্চার ডেভেলপমেন্ট নেই। তো আমি কি এই ধরনের ওষুধ, তাহলে আমি কি ভিটামিন দেবো, ক্যালসিয়াম দেবো? আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে এসেও পেশেন্ট খোঁজে, "ডাক্তারবাবু একটা ভিটামিন দিলে হয় না? এক ধরনের ক্যালসিয়াম দিলে হয় না?" বহু হোমিওপ্যাথি ডাক্তারকে দেখেছি এই ধরনের ক্যালসিয়াম প্রেসক্রিপশন করতে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। কারণ আমার বডিই তো নিতে পারে না, আমার শরীরের মধ্যে অ্যাসিমিলেশনই তো হয় না। তাহলে আমাকে কারেকশন করতে হবে কোথায়? বডি সিস্টেমে। আমার যে বডির যা সিস্টেম, সেই অ্যাসিমিলেশন সিস্টেমকে যদি গন্ডগোল থাকে, সেই অ্যাসিমিলেশন সিস্টেমকে যদি আমি ঠিক করি, যে ডিজঅর্ডারটা হয়েছে সেটাকে যদি আমি অর্ডারে নিয়ে আসি, তাহলে দিব্যি বাচ্চা যা খাবে তাতেই অ্যাসিমিলেশন হবে। নতুন করে আমাকে বাইরে থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিতে হয় না। তাতেই বাচ্চা দিব্যি সুস্থ হয়ে ওঠে। তবে বাচ্চাটাকে, এই কেসটা বাচ্চার ভিডিওটাকে, বাচ্চার যে ভিডিও করা আছে বাচ্চাটিকে আমি দেখাই। বাচ্চার কিছু আমি কেস টেকিং ডিটেলস, কেস হিস্ট্রি নিয়েছি। আগে কেস হিস্ট্রিটা পড়ে নিই। তারপরে বাচ্চার খিদে নেই, খিদে হয় না, বাচ্চার ঘুম নেই, বাচ্চা খুব রেস্টলেস আর সবসময় কোলে থাকতে চায়, সবসময় কোলে থাকতে চায়, সবসময় কোলে উঠে বেড়াতে চায়। বাচ্চা রেস্টলেস, রোগা, স্লিপ, ঘুম নেই,
খিদে নেই, বাচ্চার ওজন বাড়ছে না। তো আমি যেদিন প্রথম রেকর্ড করেছিলাম সেদিন ওজন ছিল ওই 7 কিলো মতো, 7.5 কিলো মতো ওজন ছিল। তারপরে আমি ডিটেলস কেস হিস্ট্রি নিয়েছি। বাচ্চার খিদে নেই, বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, জল পিপাসা খুব একটা নেই, ঘুমও নেই। বাচ্চাটি পেটের উপর উপুড় হয়ে শোয়, একটু রাগ বেশি আর খুব জেদ। আর পাস হিস্ট্রিতে ইন্ট্রা-ইউটেরাইন লাইফে খুব একটা বেশি নেই। যখন বাচ্চা জন্মেছিল ৮ মাস ১৫ দিনে জন্মেছিল, একটু প্রিম্যাচিওর বাচ্চা। তখন কিন্তু হলেও কী হবে, তখন ৩.৫ কিলো ১০০ গ্রাম ওজন ছিল। দাঁত হয়েছে ৭ মাসে। হাঁটা আর কথা বলা ঠিকমতো করে বলতে পারেনি মা, কখন হয়েছে মনে নেই। তো আর বাবা ১২টা স্কিন ডিজিজ ছিল, গ্র্যান্ডফাদারের একটা রিউমাটিজম, গ্র্যান্ডমাদারের হচ্ছে কলিক ছিল, আর ওর দাদার একটা স্কিন ডিজিজ আছে, মায়ের স্কিন ডিজিজ আছে। একটা ফ্যামিলি হিস্ট্রিতে স্কিন ডিজিজের একটা প্রবলেম। ওর ইন্টারনাল লাইফেও একটা স্কিন ডিজিজ ছিল, সেটা সাপ্রেস করেছে। তো এই স্কিন ডিজিজ সাপ্রেস সঙ্গে সুইট ডিজিয়ার, আর এখানে সালফার দেওয়া যেতে পারে, আমি সালফার দিইনি। তবে বাচ্চাটি খুব রেস্টলেস এবং পেটের উপরে উপুড় হয়ে শোয়। কীভাবে রেস্টলেস, কতটা রেস্টলেস আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাটাকে। আগে দেখে নিন বাচ্চাটা কীভাবে শোয়, তারপরে আমি আসছি কী প্রেসক্রিপশন করেছি, তার কী রেজাল্ট হয়েছে। মুখে দিচ্ছে, মুখে দিচ্ছে। ওইখানে শুয়ে দাও দেখি এখানে। থাক, বসতে পারবে না। হ্যাঁ, ওইটা সরিয়ে দাও হাত থেকে। তুমি ঢুক দাও, একটু ঢুক দাও, তুমি ঢুক দাও, এখানে ঢুক দাও, ঢুক দাও। হ্যাঁ, এখন চুপচাপ কেন? এখন ওকে রাখো, যাও যেমনভাবে থাকুক দেখি, একটু কতটা ছটফট করে দেখি। জিনিসপত্র সব কালে সারাদিন ঘরের ভিতরে একটা জিনিস গুছিয়ে মানে রাখার মতো নেই, সব ফেলে দেয়, খুব দুরন্ত। অভ্যাসটা খুবই খারাপ, যেটাই হাতে নেবে মুখে দেবে, যেটা হাতে নেবে মুখে দেবে, তাই তো? দেখি কতক্ষণ একা মানে চুপচাপ থাকতে পারে, দেখি থাকতে পারবে না। তো কোলে নিয়ে বসো তো দেখি। কিছুতেই বসবে না। একটুখানি বসো, ফটো তোলো, ফটো দেখো এখানে দাঁড়াও। সবসময় এরকম করে না, ছটফট ছটফট করে। দাদার সাথে একটু খেলাধুলা করে, এরকমই করে। এখনো তো কথা বলতে শেখেনি, তাই তো? ওরকম ভাবে ডাকে, দে নে, দাদা বলে ভা। ও, আর আমার পাপার হচ্ছে পাপা বলে ডাকে, আর আমার মাম মাম বলে ডাকে। আর কি এখন চাইতে শিখেছে, কোনো দিন দে এরকম। বসো বলো, বসো। কোথায় যাবা তুমি, কোথায় যাবা? বলে রাখা যায় না, শুধু বলবে বাইরে চলো, বাইরে চলো। হ্যাঁ, হাতগুলো আঙুলগুলো ধরবে, ধরে এরকমটা ধরবে, ধরেতে বলবে বাইরে চলো, চলো। ওই এরকম হাত দিয়ে ডাকতে দেবে, এক জায়গায় স্থির নেই একটু। একটু ওয়েট করো তো কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ছেড়ে দাও, ছেড়ে দাও, দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে।
নেই না কত এরম ভাবে বলছি দেখি আরেকবার দেখি দুধ দেবো তো হাম দেবো হাম দেবো এরকম করে শুয়ে থাকে হ্যাঁ আমি শুধাই সই পেটের উপরেই বেশি শোয় তাই তো? যখন ভালো লাগে তখন তো শুধাই কাকড়ি সই মানে স্থির থাকে না কোথাও। বসো বসো ঠিক বাড়িও এরকম করে সারাদিন হুম বাড়িও এরকম করে। বাড়িতে করে একদম ও কি করবো সেটা করতে হবে না লাগতে পায় আমি প্রথম দিনে প্রেসক্রিপশন করেছিলাম, যেহেতু বললাম 13-10-25 আমি শুরু করেছি, 13-10-25 শুরু করেছি। প্রথম প্রেসক্রিপশন করেছিলাম মেডোরিনাম 200 দুটো ডোজ দিয়েছি। যেহেতু পলিফার্মাসি করি না, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করি, তো প্রথম দিনের ওয়েট করেছিলাম 7.5 কিলো ওজন ছিল। দ্বিতীয় দিনে আমি ফলো আপ করেছি 29-10-2025, ঘুমটা ভালো হয়েছে। তারপর ওয়েট বেড়েছে 8 কিলো, ওয়েট বেড়ে 8 কিলো বাড়েনি, ওয়েট হয়েছে 8 কিলো, ওজন 7.5 কিলো ওজন ছিল, সেখান থেকে হাফ কিলো বেড়ে 500 গ্রাম বেড়ে 8 কিলো হয়েছে। বাচ্চা কিন্তু ভীষণ রেস্টলেসের ভিডিওটা আমি দেখিয়েছি, খুব রেস্টলেস, এক মুহূর্ত বসে না, খুব চঞ্চল। এই ওষুধ দেখলে মনে হয় টিবাকুলিনাম, ফসফরাস, আরসায়োড। তারপরে 17-11-2025 তার ওজন হয়েছে 9 কিলো, 17-11-2025 ওজন হয়েছে 9 কিলো। স্টুলটা কনস্টিপেটেড আছে, আবারও রেস্টলেসনেস, খুব এক্সট্রিম কন্ডিশনের রেস্টলেসনেস। ওয়েট হয়েছে 9 কিলো। তাহলে আমি শুরু করেছি 7.5 কিলো ওজন, 13-10-2025 থেকে 7.5 কিলো ওজন দিয়ে শুরু করেছি। 17-11 প্রায় 1 মাস 4 দিন, 1 মাস 4 দিনে 1.5 কিলো মাত্র ওজন বেড়েছে। মাত্র না, 1.5 কিলো ওজন বেড়েছে। যে ওজনটা গত 7.5 মাস ধরেও অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গিয়েও একই জায়গায় কনস্ট্যান্ট দাঁড়িয়েছিল, একই জায়গায় স্থির। 7.5 কিলো ওজন 6.5 মাস ধরে একই জায়গায় স্থির। আমার কাছে চিকিৎসা করে 1 মাস এর মধ্যে 1.5 কিলো ওজন বেড়ে গেল, 7.5 থেকে 9 কিলো। এটা কি অবিশ্বাস্য নয়? এটা কি ম্যাজিক নয়? এটা কি মিরাকল নয়? এটা কি হোমিওপ্যাথির সাফল্য নয়? তাহলে আমি তো কোনো ক্যালসিয়াম দিইনি, আমি দেখুন একটি মাত্র ওষুধ, এবং আর কোনো ওষুধ আমাকে দিতে হয়নি। একবারের ওষুধেই আমার পেশেন্ট 1 মাসে 1.5 কিলো ওজন বেড়েছে। যেখানে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা দিনের পর দিন 6.5 কন্টিনিউ 6.5 মাস ধরে ভিটামিন D3, ক্যালসিয়াম, আরও নানা রকমের ভিটামিন খাইয়েও ওজন বাড়ছিল না। তাহলে আমাকে ভাবতে হবে সিস্টেমে গন্ডগোল, বডি অ্যাসিমিলেশনে গন্ডগোল। আমি শুধু সেই অ্যাসিমিলেশন অ্যাজ পার কনস্টিটিউশন মেডিসিন ওষুধ দিয়েছি, অ্যাসিমিলেশনটাকে ঠিক করেছি, বডির সিস্টেমটাকে একটু ঠিক করে দিয়েছি, তাতেই বাচ্চার ওজন বেড়ে গেছে, বাচ্চার খিদে বেড়েছে, বাচ্চার ঘুম ঠিক হয়েছে, আগের থেকে উন্নতি হয়েছে, ওয়েটটা ইমপ্রুভ করেছে। তাহলে এখানেই হোমিওপ্যাথির সফল, এখানেই হোমিওপ্যাথির সাকসেস, এখানেই হোমিওপ্যাথির মাহাত্ম্য। তো আমি সবাইকে বলবো এই ভিডিওটা দেখবেন, সবাইকে শেয়ার করবেন, বাকি সমস্ত বাবা মায়েদের কাজে দেবে, হেল্প হবে। এই ধরনের ভিডিও আরও আমি দিতে থাকবো ফলো আপ সহকারে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।